আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে বলে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। পরেই জানাবো দুর্বলতা ঢাকতে নেতানিয়াহুর অপকৌশল, মার্কিন প্রভাব কমিয়ে ইরানের ভূমিকা। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকারের কথা বলছে কিম। পরেই জানাবো ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে। এবং সর্বশেষ জানাবো আরনা অব্যাহত ফরাসি সামরিক উপস্থিতিতে চাঁদের প্রতিক্রিয়া, বন্ধ হলো ফরাসি সামরিক ঘাঁটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ার সেনাবাহিনী ও সরকারের পক্ষে ইরানের শক্ত অবস্থান থাকবে, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি গোষ্ঠীর আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে। তিনি তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। আরাকচি বলেন, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ সিরিয়া সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাব জানিয়ে দেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি আমাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেন, আমাদের কাছে ইহুদিবাদী ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরাকচি বলেন, আমরা মনে করি গাজা ও লেবাননে ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করার অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। যুদ্ধক্ষেত্রে ও কূটনীতি পরস্পরের পরিপূরক উল্লেখ করে আরাকচি বলেন, কূটনীতিকরা যুদ্ধক্ষেত্রের শক্তিগুলোর সঙ্গে সমান তালে সামনে এগিয়ে চলেন। দুর্বলতা ঢাকতে নেতানিয়াহুর অপকৌশল, মার্কিন প্রভাব হ্রাসে ইরানের ভূমিকা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে আবারও হুমকি দিয়েছেন। সিরিয়ার মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে যাচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। সিরিয়ার সরকার আগুন নিয়ে খেলছে। সিরিয়ার রাজনৈতিক বিশ্লেষক ও আশ-শাবাব আল ওয়াতানি পার্টির প্রধান খালিদ কাওয়াকুশ বলেন, নেতানিয়াহুর হুমকির কারণে সিরিয়ার নীতিতে পরিবর্তন তো আসবেই না, বরং এ ধরনের কথাবার্তা বলে নেতানিয়াহু তাদের অক্ষমতার জানান দিচ্ছেন। তারা যে লেবাননে ব্যর্থ হয়েছে সেটার প্রমাণ নেতানিয়াহুর হুমকির মধ্যেই ফুটে উঠেছে। মার খাওয়ার পর যুদ্ধবিরতি করেছে ইসরায়েল। তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ইসরায়েল বড় ধরনের মার খাওয়ার পর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। পাশ্চাত্যের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার পরও ইসরায়েল যুদ্ধে টিকতে পারছিল না। তারা বড় ধরনের মার খেয়েছে, বিশেষ করে স্থল যুদ্ধে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। এ কারণেই তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। দখলদার ইসরায়েলের ইহুদিবাদী বিশ্লেষক মিখাইল মিলস্টাইন গাজায় ইসরায়েলি বাহিনীর দুরবস্থার কথা তুলে ধরে বলেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের কঠিন শত্রু। তার মতে, ইসরায়েলি বাহিনী গাজায় এমন এক যুদ্ধ চালাচ্ছে যার সমাপ্তি কবে হবে তা কেউ জানে না। পর্তুগাল সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, পশ্চিমা দেশগুলো আবারও ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তাগুলো আরোপের হুমকি দিচ্ছে। এ ধরনের হুমকি অব্যাহত থাকলে ইরানের ভেতরে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়ার বিষয়ে কথাবার্তা বাড়তে পারে। আমেরিকার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কাউন্সিল এক প্রতিবেদনে বলেছে, ইরান যদি একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে ফেলতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের প্রভাব নিমিষেই অনেক নিচে নেমে যাবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকারের কথা বললেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছে, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকির হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার জন্য এখন আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোকে শত্রুপক্ষকে কঠোরভাবে প্রতিশোধ নিতে হবে। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আদ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসি
সিএনএ এর বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কিয়েভ সরকারকে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পদক্ষেপ নিতে হবে। কিম আরও বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবে উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ। এদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া 10,000 সৈন্য রাশিয়ায় পাঠিয়েছে, যদিও কিম ও বেলোসোভের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের সামরিক ও শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোলকে বলেছেন, কিম ও পুতিনের চুক্তি উত্তর পূর্ব এশিয়ার শক্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ইরানের রক্ষণশীলরা কেন ইসরায়েল হিজবুল্লাহ অস্ত্রবিরতির বিপক্ষে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটে তেহরানের সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে। এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। ইরানি সরকারের ঘনিষ্ঠ একজন রক্ষণশীল বিশ্লেষক মিডল ইস্ট আইকে বলেছেন, যখন ইসরায়েলি সরকার ইরানকে লেবাননের অস্ত্রবিরতির মূল লক্ষ্য বলে ঘোষণা করে, তখন এটি স্পষ্ট যে আমাদের ইসরায়েলের মুখোমুখি হতেই হবে, তা আমরা চাই বা না চাই। ইসরায়েল এখন লেবানন সীমান্ত থেকে মনোযোগ সরিয়ে গাজার পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং তাদের আঞ্চলিক মিত্ররা একটা কৌশলগত জোট গড়ে হামাসকে সমর্থন জানায়, কিন্তু লেবাননে ব্যাপক যুদ্ধের কারণে গাজার সঙ্গে হিজবুল্লাহ ফ্রন্টের সংযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ৩,৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 1 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের রক্ষণশীল পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রবিরতি চুক্তি ইসরায়েলকে একটি সাময়িক স্বস্তি দিয়েছে, যা তাকে অন্যান্য ক্ষেত্রে আরও আগ্রাসীভাবে কাজ করার সুযোগ দিয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ইঙ্গিত দেয়। আর না অব্যাহত ফরাসি সামরিক উপস্থিতিতে চাঁদের প্রতিক্রিয়া বন্ধ হল ফরাসি সামরিক ঘাঁটি। চাদ সরকার ঘোষণা করেছে যে তারা ফ্রান্সের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে এবং ফরাসি বাহিনীকে চাঁদ ছেড়ে যেতে বলেছে। চাঁদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান গোলামুল্লাহ সামাজিক নেটওয়ার্কে এক বিবৃতিতে লিখেছেন, চাঁদ প্রজাতন্ত্র ফ্রান্সের সাথে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিবৃতিতে চাঁদে ফ্রান্সের সামরিক উপস্থিতির সমাপ্তিকে একটি ঐতিহাসিক বাঁক হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, প্রকৃতপক্ষে চাঁদ প্রজাতন্ত্রের স্বাধীনতার ৬৬ বছর পর এই দেশটির পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণা করার সময় এসেছে এবং একই সাথে জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে কৌশলগত শরিক পুনর্নির্ধারণ করারও সময় এসেছে। চাঁদের আগে মালি, নাইজার, গ্যাবন এবং বুর্কিনা ফাসো সহ আরও কয়েকটি আফ্রিকান দেশ আনুষ্ঠানিকভাবে তাদের দেশে ফরাসি সৈন্যের উপস্থিতি বন্ধ করে দিয়েছে এবং সেনেগালও ঘোষণা করেছে সে দেশেও ফরাসি সামরিক ঘাঁটিগুলো শীঘ্রই উৎখাত করা হবে। যদিও পূর্ববর্তী দশকগুলোতে আলজেরিয়ার মতো বিভিন্ন আফ্রিকান দেশে ফরাসি উপনিবেশিকতার বিরুদ্ধে স্বাধীনতাকামী আন্দোলনের কারণে ফ্রান্স এই মহাদেশের বেশ কিছু দেশ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল এবং তাদের স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স আবারও সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই এবং এই দেশগুলোর শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তার কথা বলে ফের তাদের সামরিক উপস্থিতি বজায় রাখে। সম্প্রতি বছরগুলোতে মালি, নাইজার, চাঁদ এবং অন্যান্য আফ্রিকান দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে কয়েকশো ফরাসি সৈন্য মোতায়েন করা হয়েছিল, কিন্তু ফরাসিদের কাজকর্মের বিষয়ে আফ্রিকান দেশগুলো সন্তুষ্ট ছিল না। আফ্রিকান দেশগুলো মনে করে ফরাসি সামরিক বাহিনীর মূল উদ্দেশ্য আসলে চরমপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া এবং আফ্রিকায় প্যারিসের ঘাঁটি টিকিয়ে রাখা।
মালিতে ফরাসি সামরিক ঘাঁটির কাছে গণকবরের সন্ধান পাওয়ার পাশাপাশি আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী হামলা বৃদ্ধির কারণে ফ্রান্সের সামরিক উপস্থিতির ব্যাপারে আফ্রিকান দেশগুলোর ক্ষোভ দিন দিন বাড়ছে। পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গত কয়েক বছরে আফ্রিকার অনেক দেশে আবারও ফরাসি বিরোধী মনোভাব জোরদার হয়েছে। বেশ কিছু দেশে একের পর এক অভ্যুত্থানের প্রমাণ। অভ্যুত্থানকারীদের প্রতি জনগণের সমর্থন, ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং দুর্নীতিবাজদের প্রতি প্যারিসের সমর্থনের কারণে আফ্রিকা মহাদেশে ফরাসি ও ঔপনিবেশিকতার অবসানে এবং আফ্রিকার বিভিন্ন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। কিছুদিন আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে অনেক আগেই আফ্রিকার দেশটির ঔপনিবেশিক যুগের অবসান ঘটেছে এবং আফ্রিকায় ফরাসি বিরোধী জনমত তীব্রতর হয়েছে।